কলকাতা নাম শুনলেই আমাদের মাথায় আসে ভিক্টোরিয়া কিংবা হাওড়া ব্রিজের কথা, কিন্তু সুবিশাল রাস্তা, পার্ক, মিউজিয়াম আর সব কিছু নিয়ে গড়ে উঠেছে নিউ কলকাতা। সায়েন্স সিটি, ইকো পার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, নিউ কলকাতার এই সব কিছু নিয়ে একটি সম্পূর্ণ নিউ কলকাতার ডে ট্রিপ থাকছে আজকের এপিসোডে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। নিউ কলকাতা যাওয়ার প্ল্যানটা দুইভাবে করা যেতে পারে। একটি হচ্ছে মেট্রোতে করে সোজা মাদার্স ওয়াক্স মিউজিয়াম চলে যাওয়া, সেখানে মিউজিয়াম দেখেই পাশে ইকো পার্কে ঘুরে দেন আসার সময় সায়েন্স সিটি, বিশ্ব বাংলা গেট দেখে আসা। আর সেকেন্ড ওয়ে হচ্ছে আমরা যেভাবে যাচ্ছি উবার করে। উবারে যেতে হলে প্রথমে যেতে হবে সায়েন্স সিটি। কলকাতার নিউ মার্কেট থেকে এই সায়েন্স সিটি খুব একটা দূরে নয়, আমাদের উবারে ভাড়া আসে 250 টাকার মতো। পার্ক স্ট্রিটে রোড ধরে সোজা যেয়ে আমরা উঠে পড়ি একটি ব্রিজে। এই ব্রিজের ওই পাশেই মূলত নিউ টাউন। ব্রিজ ক্রস করার সময়ই আমরা নিউ টাউনের সব বিশাল বিশাল বিল্ডিংস আর স্ট্রাকচার দেখতে পাচ্ছিলাম। বিল্ডিংগুলোর ডিজাইন দেখেই বোঝা যাচ্ছিল যে এগুলো সব নবনির্মিত বিশাল বিশাল বিল্ডিং। এগুলো দেখতে দেখতেই আমরা পার হয়ে চলে গেলাম সায়েন্স সিটিতে। আর সায়েন্স সিটির কাছাকাছি যেতেই যে বিল্ডিংটি একদম আমাদের নজর কাড়ে সেটি হচ্ছে এই ফোরাম অ্যাটমসফিয়ার। সায়েন্স সিটি থেকে আমরা আরও বেশি মুগ্ধ হচ্ছিলাম আসলে ফোরাম অ্যাটমসফিয়ার দেখে। দূর থেকেই তাকিয়েছিলাম বিল্ডিংটির দিকে আর খোঁজ নিয়ে জানতে পারি যে এটি হচ্ছে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের প্রথম রেসিডেন্সিয়াল ফ্লোটিং স্কাল্পচার। এর মানে হচ্ছে এখানে বেসিক্যালি মানুষজন থাকে, কোনো হোটেল বা কিছু না। আর এর মাঝখানে কানেক্টেডটি হচ্ছে একটি বিশাল সুইমিং পুল। মানুষের থাকার জন্য এরকম একটি বিশাল বিল্ডিং করা আছে, জিনিসটা ভাবতে আমাদের কাছে অবাক লাগে। তবে এই বিল্ডিং দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সায়েন্স সিটির গেটে। সায়েন্স সিটির গেটের বাইরে অনেক স্ট্রিট ফুড ছিল, কিন্তু আমাদের একটা স্পেশাল জায়গায় লাঞ্চ করার প্ল্যান ছিল বলে আমরা এখানে কিছু খাইনি। আমরা আস্তে আস্তে ভেতরে সায়েন্স সিটিতে ঢুকে যাই। ভেতরে ঢোকার পর একটা অপশন ছিল, আপনি হচ্ছে কেবল কারে করে ভেতরে ঢুকবেন আর হচ্ছে কেবল কার রাইড নেবেন। সো আমরা শুধু এন্ট্রি ফি না নিয়ে এই কেবল কার দিয়ে ভেতরে ঢোকার অপশনটা নেই আর সেদিকেই যেতে থাকি। আর এই হচ্ছে সেই কেবল কার কিংবা রোপওয়ের টিকিট কাউন্টার। দেখতে পাচ্ছেন আপনারা, টিকিট প্রাইস হচ্ছে 125 টাকা, যার মধ্যে 60 টাকা হচ্ছে এন্ট্রি ফি আর রোপওয়ে হচ্ছে 65 টাকা। মানে হচ্ছে আপনারা যদি শুধু এন্ট্রি করতে চান তাহলে ডিরেক্ট 60 টাকা দিলে হয়ে যাচ্ছে। টিকিট কেটে আমরা উপরে চলে যাই রোপওয়েতে ওঠার জন্য। আমাদের জন্য ওয়েট করছিল একটা কেবল কার, তাড়াতাড়ি করে আমরা সেটাতে উঠে পড়ি আর কেবল কার ছেড়ে দেয়। ছাড়ার পর একটু সামনে যেতেই আমরা সায়েন্স সিটির মেইন গেট দেখতে পাই। উপর থেকে নিচের এই ভিউগুলো দেখতে ভালোই লাগছিল। নিচে মোটামুটি একটা ছোটোখাটো সায়েন্স পার্ক করে রাখা হয়েছিল। একটু দূরে দূরে এক একটা জায়গায় এক একটা বিল্ডিং ছিল, আর বিল্ডিংগুলোর শেপও খুব ইন্টারেস্টিং ছিল। আর্থ, রকেট, স্পেস, প্ল্যানেটস এই ধরনের একটা ভিউ এখানে ট্রাই করা হয়েছে। তবে এই সব কিছু বাদ দিয়ে আবারও আমাদের নজর কাড়ে সেই ফোরাম অ্যাটমসফিয়ার। এবার কেবল কার থেকে এটা দেখতে আরও যেন বেশি ভালো লাগছিল। নিউ কলকাতা আসতে না আসতে এখন পর্যন্ত আমরা যা দেখেছিলাম তা দেখে মোটামুটি বেশ অ্যামেজড হয়ে গিয়েছিলাম। এরপর উপর থেকে নিচে সায়েন্স সিটি আরও বেশ কিছু সুন্দর ভিউ পাওয়া যায়। কেবল কার রাইডটা একটু বড় হলে ভালো হতো, প্রায় 5 থেকে 7 মিনিট মনে হয় আমরা ছিলাম, এর মধ্যেই শেষ হয়ে যায়। এরপর নিচে নেমে আমরা চারপাশটা আরেকটু ঘুরে দেখতে থাকি। ওই দিন ছিল সানডে, ইন্ডিয়াতে হলিডে, সো বেশ অনেক মানুষ আসে সায়েন্স সিটিতে ঘুরতে। অনেক বাচ্চা কাচ্চাকেও আসতে দেখা যায়। দেখে ভালো লাগে যে নিউ কলকাতার মানুষেরা ছোট থাকতেই তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে সায়েন্স সিটিতে আসে ঘুরতে। ছোটোবেলাতেই সায়েন্স নিয়ে যে কিউরিয়াসিটি জন্মায় বাচ্চাদের মনে, সেটার অনেক উত্তরই হয়তো তারা এখানে এসে পায়। এরপর আমরা স্পেস অডিসি, মেরিটাইম সেন্টার আর ডায়নামোশন হল যে বিল্ডিংটাতে, সেটাতে ঢুকি। ভেতরে ঢুকে একটু ঘুরে দেখি আমরা। ভিতরে কিছুটা আমাদের নব থিয়েটারের মতো, তবে এইখানে আরও অনেক কিছুই চোখে পড়ল। সোলার সিস্টেম কিংবা আওয়ার প্ল্যানেটারি সিস্টেম কিংবা স্পেস নিয়ে মোটামুটি ইন্টারেস্টেড যে কারোরই এখানে এসে বেশ ভালো লাগবে।
আমাদের হাতে খুব বেশি সময় না থাকায় আমরা আর আশেপাশের থিয়েটারগুলোতে যেতে পারিনি। যেহেতু আমাদের একটা স্পেশাল প্লেসে লাঞ্চের প্ল্যান, তাই আমরা তাড়াতাড়ি করে দুপুর 2টার দিকে সেখান থেকে বের হয়ে যাই। যেতে যেতে আবারও চোখে পড়ে অসাধারণ একটা বিল্ডিং, আর এটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল 5 স্টার হোটেল। বিশাল এই বিল্ডিং দেখে প্রথমে ধরতেই পারছিলাম না এটা কি, পরে জানতে পারলাম এটা একটা 5 স্টার হোটেল। আর দেখে মনে হচ্ছে যে এখানে পরের বার এসে কোনো একটা সময় যেন থাকতেই হবে। সো আমরা এখন যাচ্ছি নিউ কলকাতার আরও ভেতরে ইকো পার্কের দিকে। সায়েন্স সিটি থেকে ইকো পার্কের ওভার ভাড়া মোটামুটি 200 থেকে 250 টাকার মতো। ইকো পার্ক যাওয়ার আগে আমরা একটা স্পেশাল জায়গায় আমাদের লাঞ্চ করে নেই। এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসা, এখানে খাওয়া দাওয়া আর সব কিছুর খরচের ডিটেলস থাকবে আমার নেক্সট এপিসোডে। সো দেখতে চাইলে নিচে বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আর এখন চলুন যাওয়া যাক নিউ কলকাতার সবচেয়ে বড় পার্ক, ইনফ্যাক্ট পুরো কলকাতার সবচেয়ে বড় পার্ক ইকো পার্কে। 7 ওয়ার্ল্ড ওয়ান্ডার্স থেকে শুরু করে বিশাল এক লেক, সেই লেকে বোটিং, কায়াকিং, এছাড়া পার্কের মধ্যে সাইক্লিং সহ আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে এই ইকো পার্কে। নিউ কলকাতা আসলে এই ইকো পার্কে আসা মাস্ট। আর এই ইকো পার্কের পাশেই রয়েছে মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম। সো একসাথে 2টা জায়গা আপনাদের ঘোরা হয়ে যাবে। আর এই হচ্ছে ইকো পার্কের টিকিট কাউন্টার। এত বিশাল পার্কের টিকিট প্রাইস আমরা 50 থেকে 100 রুপি এক্সপেক্ট করছিলাম, কিন্তু মাত্র 30 রুপি শুনে আরও বেশি ভালো লাগে। তাড়াতাড়ি করে আমরা টিকিট কেটে ঢুকে পড়ি ইকো পার্কের ভিতরে ঢুকে কিছু দূর সামনে যেতেই চোখে পড়ে বিশাল এক লেক। আর ওই দিন রবিবার থাকায় অনেক মানুষ এসেছিল পার্কে। সবাই লেকের পাড়ে বোটিং করছিল, সাইক্লিং করছিল, আর অনেকে জাস্ট বসে বসে আড্ডা দিচ্ছিল। ছুটির দিনে ফ্যামিলি নিয়ে সুস্থ বিনোদন কী হতে পারে সেটা এই পার্কে এসেই আমরা বুঝে যাই। আর লেকের পাড়ে দাঁড়িয়ে আমরা ওয়ার্ল্ড 7 ওয়ান্ডার্সগুলোর কয়েকটা দেখতে পাচ্ছিলাম। এই পার্ক যে কত বিশাল সেটা এই লেকের এক মাথা থেকে আরেক মাথা দেখলেই বোঝা যায়। আমাদের আফসোস হচ্ছিল যে আমরা খুব বেশি টাইম নিয়ে আসতে পারিনি, আদারওয়াইজ এই পুরো পার্ক ঘুরতে হয়তো সারাদিন সময় লেগে যেত। সো এই পার্কের যতটা কাভার করা যায় সেটা করার জন্য আমরা দেখেই বুঝে যাই যে সাইক্লিং করতে হবে। সো এখানে ডুয়াল সাইকেল ভাড়া দেওয়া হচ্ছিল, মানে 2 জনের সাইকেল রেন্ট হচ্ছে আধা ঘন্টার জন্য 150 রুপি। আমরা আধা ঘন্টার জন্য একটা সাইকেল নিয়ে 150 রুপি নিয়ে সাইকেলে উঠে আমরা যেতে থাকি পার্কের একটা দিকে। এত বড় পার্ক আমরা সাইক্লিং করেও মনে হচ্ছিল যেন শেষ করতে পারবো না। তবে লেকের পাড়ের এই সুন্দর রাস্তা ধরে এই সাইক্লিং করার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। সময় থাকলে 300 রুপি দিয়ে পুরো 1 ঘন্টার জন্য নেওয়াটাই বেস্ট হবে। আমাদের সাইক্লিং করতে করতে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার সময় ইকো পার্ক যেন আরও অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। আমরা অ্যাকচুয়ালি সন্ধ্যাটা ইকো পার্কেই কাটাতে আসি, কারণ এটা লাইটিংয়ের আন্ডারে সব কিছু আরও অনেক বেশি ভালো লাগে। পুরো লেকের চারপাশ ধরে আর সব কিছু একদম সুন্দর গ্রিন রেড লাইটিং দিয়ে সাজানো ছিল। সন্ধ্যার পর এরকম একটা অ্যাটমসফিয়ারে এখান দিয়ে হাঁটতেই বেশ ভালো লাগছিল। যেহেতু আমরা আর বাকিটা অত বেশি ঘুরে দেখতে পারবো না, তাই আমরা একটা জাপানিজ ফরেস্টে যাই যেটা এন্ট্রি ফ্রি ছিল। আর এমনি অন্যান্য 7 ওয়ান্ডার্সগুলোর কয়েকটায় যেতে আলাদা করে এক্সট্রা খরচ লাগে। সো আমরা এই জাপানিজ ফরেস্টে ঢুকি, আর ঢুকতেই চোখে পড়ে গৌতম বুদ্ধের মূর্তি। তবে এর চেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল জাপানিজ টেম্পলটা, এটা একটু ভেতরেই। আর এই হচ্ছে সেই টেম্পল। কুংফু পান্ডা মুভিতে আমরা যেরকম শাওলিন টেম্পল দেখি, অনেকটা ওই রকমই ছিল এই টেম্পলটা। দেখতে বেশ ভালোই লাগছিল রাতের লাইটিংয়ে। এরপর এই জাপানিজ ফরেস্ট থেকে বের হয়ে আমরা চলে যাই ইকো পার্কের 2 নাম্বার গেটের কাছে, কারণ সেই 2 নাম্বার গেটের বাইরে রয়েছে টানেল কিংবা আন্ডারপাস, যেটা দিয়ে রাস্তা ক্রস করলেই ওই পারে আমরা যেতে পারবো মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামে। আর এই হচ্ছে সেই 2 নাম্বার গেট।
গেট থেকে বের হলেই আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের ডান দিকে এই আন্ডারপাস, এটা দিয়েই রোড ক্রস করে আমরা ওই পারে মাদার্স ওয়াক্স মিউজিয়ামে চলে যাব। ইভেন নিউ কলকাতার এই আন্ডারপাসটাও বেশ সুন্দর। চারপাশে অনেক অ্যাড থাকলেও এগুলাকে সুন্দর করে প্লেসমেন্ট করা হয়েছে, আর ভেতর দিয়ে যেতে ভালোই লাগছিল। আর এই হচ্ছে মাদার্স ওয়াক্স মিউজিয়াম। তবে এই মাদার্স ওয়াক্স মিউজিয়ামের ভেতরে আমরা কি কি দেখেছিলাম, কাদের কাদের স্কাল্পচার ছিল, আর মাদার্স ওয়াক্স মিউজিয়ামের টপ থেকে পুরো ইকো পার্ক আর নিউ কলকাতার অসাধারণ একটা দৃশ্য দেখা, আমাদের স্পেশাল লাঞ্চ প্লেসের সাথে এই সব কিছুই থাকবে নেক্সট এপিসোডে, সেটি দেখতে ভুলবেন না। এই ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আমি আসিফ হিমেল। আল্লাহ হাফেজ।